রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ভারতকে দেয়া অর্থনৈতিক জোন বাতিল করে সমরাস্ত্র নির্মাণ পার্ক ঘোষণা বাংলাদেশের। গাত্রদাহ ভারতের দালালদের। আকস্মিক ইরানের পক্ষে বড় অবস্থান নিল সংযুক্ত আরব আমিরাত। ভেনিজুয়েলায় আধুনিক সনিক অস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের। ভারতের বিপক্ষে ম্যাচ বাতিল করতে পারে পাকিস্তান। ভেনিজুয়েলায় নতুন ভয়ঙ্কর এক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অভিযোগ করে বলেছেন, ভেনিজুয়েলাকে অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় যুক্তরাষ্ট্র এমন আধুনিক প্রযুক্তির AI অস্ত্র ব্যবহার করেছে যা তারা এর আগে কোথাও ব্যবহার করেনি। নিকোলাস মাদুরোকে অপহরণের সময় ব্যতিক্রমী অস্ত্র ব্যবহারের কথা রোববার স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এ অস্ত্রের নাম উল্লেখ করেছেন ডিসকম্বোবুলেটর হিসেবে। ট্রাম্প লিখেছেন, এই বিষয়ে বিস্তারিত প্রকাশের ক্ষেত্রে বাধা রয়েছে আমার উপর, তবে এটা ছিল সনিক ওয়েপন এবং বর্তমানে অন্য কারো কাছে নেই এই অস্ত্র। ৩রা জানুয়ারি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে ভেনিজুয়েলা ও কিউবার শতাধিক সেনা। এই হামলায় বেঁচে যাওয়া এক সেনা জানিয়েছেন, আমি এটুকু বলতে পারি সেটা ছিল একটা সনিক ওয়েপন। এটা নিক্ষেপের পর তীব্র শব্দ তরঙ্গ সৃষ্টি হয়। আমার মনে হচ্ছিল আমার মাথা ভেতরের কোনো বিস্ফোরণ ঘটেছে। আমার নাক দিয়ে রক্ত বের হয় সঙ্গে সঙ্গে। আমরা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম এবং নড়াচড়া করতে পারলাম না। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর চীন ও রাশিয়ার সাথে অস্ত্র প্রতিযোগিতা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাদের কাছে বিস্ময়কর অস্ত্র রয়েছে। এ অস্ত্র নেই বিশ্বের অন্য কোনো দেশের কাছে। এমনকি আমাদের এই অস্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। সমর বিশ্লেষকদের মতে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এই সনিক ওয়েপনের কথাই তখন বুঝিয়েছেন ব্যতিক্রমী অস্ত্র বলতে। সংযুক্ত আরব আমিরাত বলেছে, ইরানে হামলার ক্ষেত্রে তারা তাদের আকাশ সীমা, সমুদ্র সীমা ও ভূমি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের লজিস্টিক সাপোর্টও দেবে না। সংযুক্ত আরব আমিরাত মনে করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। সংযুক্ত আরব আমিরাত ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। এর আগে সৌদি আরবও একই সিদ্ধান্ত নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান ঘাঁটি। এখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের ৫,০০০ সেনা, শক্তিশালী যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম ও নজরদারি ব্যবস্থা। এছাড়া দেশটির জাবেল আলী নৌবন্দরও ব্যবহার করে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের পদলেহী একটি দেশ। বর্তমানে ইয়েমেন সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের সাথে চরম বিরোধ চলছে সংযুক্ত আরব আমিরাতের। সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চর ও ট্রোজান হর্স ভাইরাসের সাথে তুলনা করেছে সম্প্রতি। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটের বিরুদ্ধে গিয়ে সম্প্রতি ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির আগ্রহপত্রে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ অবস্থায় আকস্মিক ইরান ইস্যুতে দেশটির এ ধরনের অবস্থানে বিস্মিত অনেক বিশ্লেষক। এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে শক্তিশালী একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসতে পারে ইরানে। ইরানের ফাতেহ, গাদির ও তারিক শ্রেণীর সাবমেরিনগুলো হরমুজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিবেশে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সামরিক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এই অগ্রসরতা কেবল একটি নৌ চলাচল বা রুটিন মোতায়েন নয়, বরং এটি ইরানের সামুদ্রিক কৌশল, প্রতিরোধমূলক দর্শন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি বহুমাত্রিক বার্তা বহন করে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্ট, যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশ প্রবাহিত হয়। এই প্রণালীর ভূগোল এমন যে এটি ইরানকে তুলনামূলকভাবে দুর্বল সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করার সুযোগ দেয়। ইরান দীর্ঘদিন ধরেই এই প্রণালীকে তার কৌশলগত প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে এসেছে এবং সাবমেরিন মোতায়েন সেই প্রতিরোধ কাঠামোর সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর উপাদানগুলোর একটি। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে।
ফাতি শ্রেণীর সাবমেরিনগুলো ইরানের নিজস্ব রক্ষা ও নির্মাণ সক্ষমতার প্রতীক। এগুলো আকারে মাঝারি হলেও আধুনিক সেন্সর, টর্পেডো ও সম্ভাব্যভাবে নৌমাইন বহনে সক্ষম। এই শ্রেণী ইরানের জন্য একটি গুণগত অগ্রগতি, কারণ এর আগে দেশটি মূলত ক্ষুদ্র সাবমেরিন বা পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। ফাতি সাবমেরিনের উপস্থিতি ইরানকে উপসাগরের গভীর ও অপেক্ষাকৃত খোলা জলেও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয়, যা কেবল উপকূলীয় প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সম্ভাবনাও তৈরি করে। অন্যদিকে গাদির শ্রেণীর সাবমেরিনগুলো অত্যন্ত ছোট ও অগভীর পানির জন্য বিশেষভাবে উপযোগী। হরমুজ প্রণালীর সংকীর্ণতা, অগভীরতা এবং জটিল স্রোতের কারণে এই ধরনের সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন। গাদির শ্রেণীর প্রধান শক্তি হল তাদের সংখ্যা, নীরবতা এবং আকস্মিক আঘাত হানার সক্ষমতা। তারিক শ্রেণীর সাবমেরিনগুলো তুলনামূলকভাবে পুরনো এবং এগুলো এখনও ইরানের নৌবাহিনীতে একটি মনস্তাত্ত্বিক ও প্রশিক্ষণমূলক ভূমিকা পালন করে এবং কিছু ক্ষেত্রে সেকেন্ডারি অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতে পারে। এই তিন ধরনের সাবমেরিন একসঙ্গে মোতায়েনের অর্থ হল ইরান একটি স্তরভিত্তিক সমুদ্র কৌশল প্রয়োগ করতে চাইছে, অর্থাৎ অগভীর প্রণালী এলাকায় গাদির শ্রেণী, কিছুটা দূরে ও গভীর পানিতে ফাতি শ্রেণী এবং তারিক শ্রেণীকে ব্যাকআপ বা বিভ্রান্তিমূলক উপাদান হিসেবে ব্যবহার করা। এই ধরনের কৌশল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে উন্নত নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে না গিয়ে তাদের অপারেশনাল স্বাধীনতাকে সীমিত করতে পারে। আধুনিক নৌযুদ্ধে সাবমেরিন কেবল জাহাজ ধ্বংসের অস্ত্র নয়, এটি একটি গোয়েন্দা সংগ্রহ, নজরদারি, মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং প্রতিপক্ষকে অতিরিক্ত সম্পদ মোতায়েনে বাধ্য করার একটি কার্যকর মাধ্যম। ইরানের সাবমেরিন মোতায়েন এইসব উদ্দেশ্য একসঙ্গে পূরণ করতে পারে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই অগ্রসরতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর বাহরাইন ভিত্তিক হলেও তার কার্যক্রম পুরো পারস্য উপসাগর জুড়ে বিস্তৃত। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিন বিধ্বংসী ক্ষমতার অত্যন্ত উন্নত। তবুও হরমুজ প্রণালীর মতো পরিবেশে এমনকি মার্কিন নৌবাহিনীকেও উল্লেখযোগ্য ঝুঁকি মোকাবেলা করতে হয়। ইরানি সাবমেরিনগুলো যদি সরাসরি সংঘর্ষে না গিয়ে কেবল উপস্থিতির মাধ্যমে অনিশ্চয়তা সৃষ্টি করে, তাহলে মার্কিন বাহিনীকে অতিরিক্ত নজরদারি, টহল এবং সাবমেরিন বিধ্বংসী প্ল্যাটফর্ম মোতায়েন করতে হবে। এতে তাদের অপারেশনাল ব্যয় বাড়বে এবং অন্য অঞ্চলে মনোযোগ দেওয়ার সক্ষমতা আংশিকভাবে হ্রাস পাবে। ইরানের দৃষ্টিকোণ থেকে এটি একটি সাশ্রয়ী প্রতিরোধ কৌশল। ইরান ইসরায়েল দ্বন্দ্বের ক্ষেত্রেও এই সাবমেরিন মোতায়েন ভিন্ন মাত্রা যোগ করবে। ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও অত্যন্ত আধুনিক এবং সাবমেরিন অপারেশনে দক্ষ। ইসরায়েলি ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলো দীর্ঘদিন ধরে ইরানের জন্য একটি কৌশলগত উদ্বেগের কারণ। তবে হরমুজ প্রণালীতে ইরানি সাবমেরিনের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের সম্ভাব্য গোপন অপারেশন বা নজরদারিকে জটিল করে তুলতে পারে। একই সঙ্গে এটি ইসরায়েলকে এই বার্তা দেয় যে কোনো বড় ধরনের সংঘর্ষ হলে ইরান কেবল স্থলভিত্তিক বা আকাশভিত্তিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্রপথেও চাপ সৃষ্টি করতে প্রস্তুত। হরমুজ প্রণালীর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল বৈশ্বিক অর্থনীতির উপর এর প্রভাব। বিশ্বের তেল ও গ্যাস বাজার এই প্রণালীর উপর অত্যন্ত নির্ভরশীল। ইরানি সাবমেরিনের উপস্থিতি সরাসরি প্রণালী বন্ধ করার ঘোষণা না দিলেও বিমা প্রিমিয়াম বৃদ্ধি, জাহাজ চলাচলে বিলম্ব এবং বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। অতীতে দেখা গেছে এমনকি সীমিত সামরিক উত্তেজনাও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ইরান এই বাস্তবতা সম্পর্কে অবগত এবং এটি তার কূটনৈতিক ও কৌশলগত চাপ প্রয়োগের একটি উপায় হিসেবে ব্যবহার করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই মোতায়েনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক বার্তা। ইরানের ভেতরে নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মধ্যে দায়িত্ব ও প্রভাব নিয়ে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে। সাবমেরিন মোতায়েন নৌবাহিনীর পেশাদার সক্ষমতা প্রদর্শন করে এবং দেশীয় জনগণের কাছে শক্তি ও প্রস্তুতির বার্তা দেয়। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর ভেতরে সমন্বয় ও সক্ষমতার প্রদর্শন, যা কোনো বড় সংকটের সময় অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে সহায়ক।
এই অগ্রসরতার ঝুঁকির দিকও কম নয়। সাবমেরিন অপারেশন স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সংকীর্ণ ও ব্যস্ত জলপথে। কোনো দুর্ঘটনা, ভুল শনাক্তকরণ বা উত্তেজনাকর পরিস্থিতি দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাবমেরিন বিধ্বংসী টহল বৃদ্ধি পেলে সংঘর্ষের সম্ভাবনা বাড়তে পারে, এমনকি যদি উভয় পক্ষই সরাসরি যুদ্ধ এড়াতে চায়। এই ধরনের পরিস্থিতিতে যোগাযোগের ঘাটতি বা ভুল হিসাব মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সব মিলিয়ে ফাতি, গাদির ও তারিক সাবমেরিনের হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে অগ্রসর হওয়া ইরানের একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ, যা সামরিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক তিনটি স্তরেই প্রভাব ফেলে। এটি ইরানের প্রতিরোধমূলক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে সরাসরি সংঘর্ষের বদলে অনিশ্চয়তা, চাপ ও ব্যয় বাড়ানোর মাধ্যমে প্রতিপক্ষকে সীমাবদ্ধ করা হয়। একই সঙ্গে এটি আঞ্চলিক নিরাপত্তা পরিবেশকে আরও জটিল করে তোলে এবং যে কোনো ভুল পদক্ষেপের ক্ষেত্রে বড় ধরনের সংঘাতের ঝুঁকি বহন করে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, বরং এটি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বৈশ্বিক অর্থনীতির সংঘাতের এক কেন্দ্রীভূত প্রতীক হয়ে উঠেছে, যেখানে প্রতিটি সাবমেরিনের নীরব উপস্থিতি ভবিষ্যৎ সংকটের সম্ভাব্য রূপরেখা আঁকে। গণভোটকে ঘিরে এবারে নির্বাচন কেবল একটি সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া নয়, এটি কার্যত বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস, ক্ষমতার চরিত্র, রাষ্ট্রের ভবিষ্যৎ রূপরেখা এবং জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী মানসিকতার এক ধরনের রেফারেন্ডাম হয়ে উঠেছে। এই বাস্তবতায় বিএনপির অবস্থান সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিচ্ছে, কারণ দলটি প্রকাশ্যে যেসব বক্তব্য দিচ্ছে এবং ভেতরে ভেতরে যেসব রাজনৈতিক সংকেত দিচ্ছে তার মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব তৈরি হয়েছে। একদিকে দলীয় নেতৃত্বের একটি অংশ হাঁ ভোটকে অনিবার্য বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার ভাষা ব্যবহার করছে, অন্যদিকে তৃণমূল ও মিত্র রাজনৈতিক শক্তিগুলোর আচরণে না ভোটের প্রতি এক ধরনের স্বাভাবিক ঝোঁক ও সক্রিয় সমর্থন স্পষ্ট হয়ে উঠছে। এই দ্বৈততা শুধু বিএনপির ভেতরের অস্বস্তিকেই বাড়াচ্ছে না, বরং ভোটারদের মাঝেও বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি করছে, যা শেষ পর্যন্ত পুরো নির্বাচনের চরিত্রকেই প্রভাবিত করতে পারে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্রীয় ভাষ্য হিসেবে হ্যাঁ ভোটকে সংস্কার ও নতুন বাংলাদেশের প্রতীক হিসেবে তুলে ধরছে এবং না ভোটকে জুলাইয়ের আগের বাংলাদেশে ফিরে যাওয়া হিসেবে চিহ্নিত করছে, তখন এই দ্বিধা বিভক্ত বয়ান রাজনৈতিক দলগুলোর জন্য একটি স্পষ্ট অবস্থান নেয়ার চাপ তৈরি করেছে। বিএনপি ঐতিহাসিকভাবে ক্ষমতার বিকল্প শক্তি হিসেবে নিজেদের তুলে ধরলেও গণভোট প্রশ্নে তারা সেই স্পষ্টতা দেখাতে পারছে না। বিএনপির সিনিয়র নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ প্রকাশ্যে বলেন যে, আমরা বাধ্য হয়েই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছি, কিন্তু ভেতরে এটাকে লালন করি না। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি। এই কথাটি বিএনপির রাজনৈতিক মনস্তত্ত্বের এক নগ্ন প্রকাশ। এটি কার্যত এই স্বীকারোক্তি দেয় যে দলটি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক চাপ, জনমতের প্রবাহ এবং নির্বাচনী বাস্তবতার কারণে একটি অবস্থান নিচ্ছে, কিন্তু আদর্শিক বা কৌশলগতভাবে তারা সেই অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একমত নন। এই দ্বন্দ্বর সবচেয়ে স্পষ্ট হয়ে উঠেছে বিএনপির তৃণমূল পর্যায়ে। স্থানীয় পর্যায়ে অনেক নেতাকর্মী প্রকাশ্যেই না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা সাধারণত একটি শীর্ষ নিয়ন্ত্রিত দলের ক্ষেত্রে খুব স্বাভাবিক দৃশ্য নয়। বিএনপির কেন্দ্রীয় নেতারা মুখে যাই বলুক না কেন, কিন্তু তাদের তৃণমূল নেতাদের স্বতঃস্ফূর্ত বিচ্যুতি প্রমাণ করে যে গণভোট প্রশ্নটি দলের আদর্শিক ভিত্তির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তৃণমূল নেতাদের কাছে হ্যাঁ ভোট মানে কেবল সংস্কার নয়, বরং একটি নতুন রাজনৈতিক কাঠামো, যেখানে তাদের পুরনো ক্ষমতার সমীকরণ, সংগঠনগত প্রভাব ও রাজনৈতিক অভিজ্ঞতা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। ফলে না ভোট তাদের কাছে শুধু একটি রাজনৈতিক মত নয়, বরং আত্মরক্ষার কৌশল।
এখানে তারেক রহমানের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ লক্ষ্য করছেন যে তিনি তার নির্বাচনী প্রচারণা, বক্তব্য বা জনসংযোগে সরাসরি একবারের জন্য হা ভোটের পক্ষে অবস্থান নেননি। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। তারেক রহমান খুব সচেতনভাবেই একটি স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বা কৌশলগত অস্পষ্টতা বজায় রাখছেন বলে মনে করা হচ্ছে। একদিকে তিনি জানেন যে প্রকাশ্যে হা ভোটের পক্ষে অবস্থান নিলে দলের ভেতরের বড় একটি অংশ এবং ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষুব্ধ হতে পারে। অন্যদিকে সরাসরি না ভোটের পক্ষে দাঁড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংঘাত এবং আন্তর্জাতিক মহলের নেতিবাচক দৃষ্টি আকর্ষণের ঝুঁকি রয়েছে। এই কারণে তিনি এমন একটি অবস্থান নিচ্ছেন যেখানে তিনি নিজেকে নির্বাচনমুখী, গণতন্ত্রকামী এবং আপাত দৃষ্টিতে সংস্কার বিরোধী নন, কিন্তু একই সঙ্গে জুলাই বিপ্লবের মূল দর্শনের সঙ্গেও নিজেকে সম্পূর্ণভাবে যুক্ত করছেন না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা সে মামলা করতে চাই না। আমি আপনাকে কথা বলছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। এই দ্বৈত কৌশলের আরেকটি দিক দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। তিনি নির্বাচনী প্রচারণায় গিয়ে আওয়ামী লীগ না থাকায় দেশে গণতান্ত্রিক ধারায় অসুবিধা হচ্ছে বলে মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন। এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্ন নয়, এটি একটি গভীর রাজনৈতিক বার্তা বহন করে। জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে যে স্বৈরাচারী শাসনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, সেই দলের অনুপস্থিতিকে গণতান্ত্রিক অসুবিধা হিসেবে চিহ্নিত করা মানে বিপ্লবকে একটি চূড়ান্ত রাজনৈতিক বিচ্ছেদ হিসেবে নয়, বরং একটি সাময়িক রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে, যার পরিণতিতে পুরনো রাজনৈতিক শক্তিগুলোর আবারও কোনো না কোনোভাবে একই কাঠামোয় ফিরে আসবে। এই দৃষ্টিভঙ্গি অনেক বিশ্লেষকের কাছে বিএনপির বিমাতাসুলভ আচরণ হিসেবে ধরা পড়ছে। জুলাই বিপ্লবের রক্তাক্ত অবদান, রাজপথের ত্যাগ এবং রাষ্ট্রীয় কাঠামো ভাঙচুরে যে আকাঙ্ক্ষা সেখান থেকে উঠে এসেছে, বিএনপি সেটিকে পুরোপুরি ধারণ করতে পারছে না। বরং তারা মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনার ভাষাকে সামনে এনে একটি পরিচিত ভোটের রাজনীতিতে ফিরে যেতে চাইছে। মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের রাজনীতিতে বরাবরই একটি শক্তিশালী নৈতিক পুঁজি, কিন্তু জুলাই বিপ্লবের পর এই চেতনার ব্যাখ্যা ও প্রয়োগ নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। অনেকের কাছে এটি এখন আর কেবল ৭১-এর স্মৃতি নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি নতুন গণতান্ত্রিক নৈতিকতার প্রশ্ন। এই প্রেক্ষাপটে জামাত সহ ১১ দলীয় জোটের জনসমাবেশগুলোতে উপচে পড়া ভিড় একটি ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। তারেক রহমানের প্রচারণার সঙ্গে পাল্লা দিয়ে এই জোটগুলোর শক্তি প্রদর্শন প্রমাণ করছে যে ভোটাররা কেবল বিএনপি বনাম সরকার এই সরল সমীকরণে আটকে নেই, বরং একটি বড় অংশ এমন রাজনৈতিক শক্তির দিকে তাকিয়ে আছে যারা নিজেদেরকে স্পষ্টভাবে জুলাই কেন্দ্রিক রাজনীতির সঙ্গে যুক্ত করতে পেরেছে, অথবা অন্তত সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়ার সাহস দেখাচ্ছে। ফলে আসন্ন নির্বাচন ক্রমেই দুটি স্পষ্ট শক্তির লড়াইয়ে রূপ নিচ্ছে। একটি শক্তি জুলাই বিপ্লবের ধারাবাহিকতা, সংস্কার ও নতুন রাষ্ট্র কাঠামোর পক্ষে, আরেকটি শক্তি জুলাইয়ের আকাঙ্ক্ষার বিরুদ্ধে, বা অন্তত সেটিকে শিথিল করে পুরনো রাজনৈতিক বাস্তবতায় ফিরে যাওয়ার পক্ষে। এই পরিস্থিতিতে বিএনপির সবচেয়ে বড় সংকট হলো পরিচয়ের সংকট। তারা কি একটি সংস্কারমুখী, ভবিষ্যৎমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের পুনর্গঠন করবে, নাকি ক্ষমতায় ফেরার তাড়নায় পুরনো রাজনৈতিক সমীকরণ ও জোট রাজনীতির আশ্রয় নেবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। তাদের বর্তমান আচরণ অনেকটাই বলে দিচ্ছে যে তারা জুলাইয়ের পথে পুরোপুরি নেই, বরং তারা এমন একটি মধ্যপন্থা খুঁজছে যেখানে নির্বাচন জেতা সম্ভব হবে, কিন্তু রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দায় নিতে হবে না। এই কৌশল স্বল্প মেয়াদে লাভজনক হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি বিএনপির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে, কারণ ভোটারদের একটি বড় অংশ এখন আর অস্পষ্টতা বা দ্বিচারিতা মেনে নিতে প্রস্তুত নয়। গণভোটের হ্যাঁ না প্রশ্ন তাই কেবল একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, এটি একটি রাজনৈতিক নৈতিকতার প্রশ্ন। হ্যাঁ ভোট মানে শুধু সংস্কার নয়, বরং একটি নতুন রাজনৈতিক চুক্তি যেখানে ক্ষমতা, জবাবদিহি ও নাগরিকের অধিকারের নতুন ভারসাম্য তৈরি হবে। না ভোট মানে কেবল পুরনো রাজনীতিতে ফিরে যাওয়া নয়, বরং জুলাইয়ের আত্মত্যাগকে আংশিকভাবে অস্বীকার করা। বিএনপি যদি এই প্রশ্নে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়, তবে তারা এমন এক রাজনৈতিক শূন্যতায় পড়ে যেতে পারে যেখানে তারা না পুরোপুরি সংস্কারপন্থী, না পুরোপুরি পুরনো ব্যবস্থার
নির্ভরযোগ্য প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে। শেষ পর্যন্ত আসন্ন নির্বাচন যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা শুধু আসন সংখ্যা বা সরকার গঠনের প্রশ্নে সীমাবদ্ধ থাকবে না। এটি হবে বাংলাদেশের রাজনৈতিক আত্মপরিচয় নির্ধারণের লড়াই। বিএনপি যদি সত্যি নতুন বাংলাদেশের অংশ হতে চায় তবে তাদের জুলাই বিপ্লবের রক্তাক্ত অবদানকে স্বীকার করে একটি স্পষ্ট, সাহসী এবং আদর্শগতভাবে সঙ্গত অবস্থান নিতে হবে। অন্যথায় ইতিহাস হয়তো তাদের এমন একটি দল হিসেবে চিহ্নিত করবে যারা পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্তহীনতায় ভুগেছিল এবং সেই সুযোগে নতুন রাজনৈতিক শক্তিগুলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের নেতৃত্ব নিয়েছিল। ইরান আজ এমন এক সামরিক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে দৃশ্যত রাষ্ট্র আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু সেই নিয়ন্ত্রণের ভেতরেই ভবিষ্যৎ অস্থিতিশীলতার বীজ রয়ে গেছে। সাম্প্রতিক বিক্ষোভ দমন, ব্যাপক গ্রেফতার, সম্পদ বাজেয়াপ্তকরণ এবং সন্ত্রাসবাদ আইনে মামলা রাষ্ট্রের কঠোর শক্তি প্রয়োগের সক্ষমতা দেখালেও এটি একই সঙ্গে ইঙ্গিত দেয় যে শাসন ব্যবস্থা তার বৈধতা ও নিরাপত্তা কাঠামোকে টিকিয়ে রাখতে ক্রমেই বেশি বল প্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। সামরিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে এই বাস্তবতা বোঝার অর্থ হল শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং ইরানের সামগ্রিক প্রতিরক্ষা দর্শন, আঞ্চলিক কৌশল, পরাশক্তির সঙ্গে সংঘাতের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় টিকে থাকার প্রশ্ন একসঙ্গে বিবেচনা করা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানের নিরাপত্তা রাষ্ট্র গড়ে উঠেছে মূলত 1979 সালের বিপ্লবের পরপরই, যখন নেতৃত্ব বুঝে যায় যে প্রচলিত সামরিক শক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করা কঠিন হবে। ইরাকের সঙ্গে 8 বছরব্যাপী যুদ্ধ এই উপলব্ধিকে আরও পোক্ত করে। সেই সময় থেকেই ফরওয়ার্ড ডিফেন্স বা অগ্রবর্তী প্রতিরক্ষা নীতি ইরানের সামরিক চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে। এই নীতির মূল কথা হল সম্ভাব্য যুদ্ধকে ইরানের ভৌগোলিক সীমান্তের বাইরে ঠেলে দেয়া, মিত্ররাষ্ট্র ও অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে শত্রুকে ব্যস্ত রাখা, প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজন হলে বহু ফ্রন্টে চাপ সৃষ্টি করা। এই কৌশলের সামরিক বাস্তবায়নের দায়িত্ব পড়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির ওপর, যারা ধীরে ধীরে শুধু একটি সামরিক বাহিনী নয়, বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই ফরওয়ার্ড ডিফেন্স কৌশল একদিকে দুর্বল, অন্যদিকে আরও আগ্রাসী হয়ে উঠেছে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক পূর্ণমাত্রা সংঘর্ষ ইরানের জন্য একটি কৌশলগত ধাক্কা ছিল। প্রথমবারের মতো ইরানি ভূখণ্ডে সরাসরি আঘাত আসে, যা দীর্ঘদিনের প্রতিরক্ষা ধারণাকে প্রশ্নের মুখে ফেলে। সামরিক বিশ্লেষণে দেখা যায় ইসরায়েল বহু বছর ধরে পরিকল্পিতভাবে ইরানের আঞ্চলিক নেটওয়ার্ককে দুর্বল করেছে, হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও নেতৃত্বকে আঘাত করেছে, সিরিয়ার ইরানি উপস্থিতিকে সীমিত করেছে এবং ইরাকে মিলিশিয়াদের রাজনৈতিক ব্যবস্থার ভেতরে আটকে দিয়েছে। এর ফলে ইরানের প্রতিরোধ বলয় খণ্ডিত হয়েছে এবং সেই সুযোগেই সরাসরি আঘাত সম্ভব হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক নেতৃত্বের সামনে দুটি পথ স্পষ্ট। একদিকে রয়েছে আপোষ ও সমঝোতার পথ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। অন্যদিকে রয়েছে বিদ্যমান কৌশল আরও শক্ত করে আঁকড়ে ধরা, এমনকি আরও ঝুঁকিপূর্ণভাবে বাস্তবায়ন করা। সামরিক দৃষ্টিকোণ থেকে প্রথম পথটি অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ তৈরি করলেও এটি ইরানের প্রতিরক্ষা দর্শনের মৌলিক স্তম্ভে আঘাত হানে। পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন, এই তিনটি উপাদান একসঙ্গে ইরানের প্রতিরোধ ক্ষমতার প্রতীক। এর যে কোনো একটিতে বড় ছাড় দিলে প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে, যা শুধু বাইরের শত্রু নয়, অভ্যন্তরীণ শক্তিগুলোকেও দুর্বলতার সংকেত দেবে। পারমাণবিক কর্মসূচি ইরানের জন্য কেবল শক্তির প্রতীক নয়, বরং একটি কৌশলগত বিমা। সামরিক বিশ্লেষকরা একে প্রায় ল্যাটেন্ট ডিটারেন্স বা সুপ্ত প্রতিরোধ সক্ষমতা হিসেবে বর্ণনা করেন। ইরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি বেসামরিক, কিন্তু বাস্তবে এটি এমন এক সক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে দ্রুত সামরিক রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস করা হলে ইরান শুধু এই বিমা হারাবে না, বরং
ভবিষ্যতে যে কোনো সামরিক হুমকির মুখে অনেক বেশি অরক্ষিত হয়ে পড়বে। তাই সামরিক দৃষ্টিতে এই দাবি মেনে নেওয়া ইরানের জন্য প্রায় অসম্ভব। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের প্রচলিত দুর্বলতার জবাব। আধুনিক বিমান বাহিনী ও নৌবাহিনীর অভাবে ইরান ক্ষেপণাস্ত্রকে তার প্রধান স্ট্রাইক ক্ষমতা হিসেবে গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, ইসরায়েলি অবকাঠামো কিংবা উপসাগরীয় শিপিং রুট সবকিছুই এই ক্ষেপণাস্ত্রের আওতায় আনা হয়েছে। সামরিক বিশ্লেষণে দেখা যায় এই সক্ষমতা শুধু আক্রমণাত্মক নয়, বরং প্রতিরোধমূলকও। এটি শত্রুকে জানিয়ে দেয় যে আঘাত করলে তার মূল্য দিতে হবে। এই কর্মসূচিতে বড় ছাড় মানে ইরানের কৌশলগত ভারসাম্য ভেঙে যাওয়া। আঞ্চলিক মিত্রদের প্রশ্নটি আরও জটিল। হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া, হুথি এরা সবাই ইরানের কৌশলগত গভীরতার অংশ। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এদের কার্যকারিতা কমেছে, তবুও ইরানের সামরিক চিন্তায় এরা এখনও অপরিহার্য। সাম্প্রতিক সংঘর্ষের পর ইরানের ভেতরে বিতর্ক হয়েছে এই নেটওয়ার্ক আসলে কতটা কার্যকর। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণেই ইরানে আঘাত এসেছে। তাই এটিকে পরিত্যাগ নয়, বরং পুনর্গঠন করতে হবে। সামরিক বিশ্লেষণে এটি বোঝা যায় যে ইরান এখন ছোট কিন্তু বেশি নমনীয় গোষ্ঠীর উপর জোর দিচ্ছে, অস্ত্র সরবরাহের নতুন পথ খুঁজছে এবং সমুদ্র পথে হুথিদের ভূমিকা বাড়াচ্ছে। অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও সামরিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ। সাম্প্রতিক বিক্ষোভ দেখিয়েছে যে অর্থনৈতিক সংকট সরাসরি নিরাপত্তা ঝুঁকিতে রূপ নিতে পারে। মূল্যস্ফীতি, মুদ্রার পতন, বিদ্যুৎ ও পানির সংকট, এই সবকিছু মিলিয়ে একটি বিস্ফোরক সামাজিক পরিবেশ তৈরি হয়েছে। অতীতে রাষ্ট্র ভর্তুকি ও সীমিত সামাজিক শিথিলতার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করত, কিন্তু এবার অর্থনৈতিক সক্ষমতা সীমিত, ফলে নিরাপত্তা বাহিনীকে সরাসরি ব্যবহার করা হয়েছে। স্বল্পমেয়াদে এটি কার্যকর হলেও সামরিক বিশ্লেষণে দেখা যায় যে দীর্ঘমেয়াদে অতিরিক্ত দমন বাহিনীর মনোবল ও জনসমর্থন ক্ষয় করে। আইআরজিসির ক্রমবর্ধমান ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তারা এখন শুধু বাহিনী নয়, বরং অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু। সামরিক বিশ্লেষকেরা মনে করেন ইরান ধীরে ধীরে একটি ক্ল্যারিক্যাল রাষ্ট্র থেকে সামরিক নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। এই রূপান্তর ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটালেও এটি একই সঙ্গে ঝুঁকি বাড়ায়, কারণ সামরিক নেতৃত্ব সাধারণত হুমকি ও শক্তির ভাষায় চিন্তা করে, যা কূটনৈতিক নমনীয়তা কমিয়ে দেয়। তবে তাদের দৃষ্টিতে এটি প্রয়োজনীয়, কারণ তারা বিশ্বাস করে যে কঠোর শক্তি ছাড়া রাষ্ট্র টিকে থাকবে না। যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও বিমান শক্তির উপস্থিতি শুধু সামরিক হুমকি নয়, বরং মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করে। ইরানের সামরিক পরিকল্পনাকারীরা জানেন যে সরাসরি যুদ্ধ হলে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে। তাই তাদের কৌশল হল অসম যুদ্ধ, সাইবার আক্রমণ, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন, সমুদ্রপথে বিঘ্ন সৃষ্টি। এই সব কিছুই যুদ্ধকে ব্যয়বহুল করে তুলতে পারে, কিন্তু একই সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ায়। গালফ রাষ্ট্রগুলোর ভূমিকা এখানে এক ধরনের ভারসাম্য রক্ষাকারী। তারা চায় না যে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ তাদের ভূখণ্ড ও অর্থনীতিকে ধ্বংস করুক। তাই তারা কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে। সামরিক বিশ্লেষণে এটি বোঝা যায় যে এই আঞ্চলিক মধ্যস্থতা ইরানের জন্য একটি কৌশলগত সুযোগ, কিন্তু একই সঙ্গে সীমাবদ্ধতাও। কারণ ইরান এতে বুঝে যায় যে আঞ্চলিক যুদ্ধ হলে সে একা পড়ে যেতে পারে। ভবিষ্যতের দিকে তাকালে দুটি সম্ভাব্য সামরিক দৃশ্যপট দেখা যায়। প্রথমটি হল সীমিত আপোষ ও নিয়ন্ত্রিত পরিবর্তন। এতে ইরান পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দেবে, নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল হবে, অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে। সামরিকভাবে এটি ইরানকে শ্বাস নেওয়ার সুযোগ দেবে, কিন্তু অভ্যন্তরীণভাবে বৈধতার সংকট পুরোপুরি মেটাবে না। দ্বিতীয় দৃশ্যপট হল আপোষহীন অবস্থান ও ধীরে ধীরে অবক্ষয়। এতে ইরান তার কৌশল আঁকড়ে ধরবে, কিন্তু অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়তে থাকবে, যা আবার নতুন বিক্ষোভ ও সম্ভাব্য সংঘর্ষ ডেকে আনতে পারে। সর্বোপরি সামরিক বিশ্লেষণের আলোকে বলা যায় যে ইরানে পরিবর্তন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রশ্ন হল এই পরিবর্তন কিভাবে আসবে।
এটি কি হবে হঠাৎ বিস্ফোরণের মতো নাকি ধীরে ধীরে রূপান্তরের মাধ্যমে? খামেনির পরবর্তী যুগে ক্ষমতার ভারসাম্য কিভাবে গঠিত হবে সেটিও একটি বড় সামরিক প্রশ্ন। যদি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নতুন রূপে ক্ষমতায় আসে তবে ইরান হয়তো একটি সোভিয়েত পরবর্তী ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাবে, যেখানে পুরনো আদর্শিক কাঠামো ভেঙে গিয়ে একটি নতুন কিন্তু এখনও কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি হবে। অন্যদিকে যদি সামাজিক চাপ সামরিক কাঠামোকেও ভেঙে দেয় তবে অস্থির ও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। এই বাস্তবতায় পরিবর্তন অনিবার্য এই কথাটি শুধু রাজনৈতিক নয়, সামরিক সত্য। ইরানের বর্তমান নিরাপত্তা কাঠামো একদিকে শক্তিশালী, অন্যদিকে ভঙ্গুর। শক্তিশালী কারণে এটি এখন দমন ও প্রতিরোধ করতে পারে, ভঙ্গুর কারণে এটি ক্রমেই বেশি সম্পদ ব্যয় করে এবং কম বৈধতা অর্জন করে। সামরিক বিশ্লেষণের দৃষ্টিতে ইরানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে শক্তি, বৈধতা ও স্থিতিশীলতার মধ্যে নতুন ভারসাম্য তৈরি করা যায়। যদি তা না পারে তবে আজকের আপাত শান্তি কেবল আগামী দিনের আরও বড় সংঘাতের প্রস্তুতি মাত্র। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।